যেদিকে দুই চোখ যায়, বাঁচতে পারতাম তাহলে বাঁচতাম। এমন দিন গেছে, আমি একটা মেয়ে মানুষ, নিজেও খুব দুঃখ আর অসুস্থ। ওই ডিভোর্সের আগ আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা ও শুভ কামনা জানিয়ে শুরু করছি জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্প। সঙ্গে আছি আমি এমি নাইম। আপনারা দেখছেন নিঝুম ক্রিয়েটিভ এসি স্টুডিও লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব ও ফেসবুকে। প্রিয় শ্রোতা, আপনি আপনার গল্প বলতে পারেন আমাদের অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে আমাদের কল করুন স্ক্রিনে থাকা নম্বরে, অথবা মেল করুন আমাদের ঠিকানায়। প্রিয় শ্রোতা, কথা বাড়াবো না, ফিরে আসছি আমার গল্পে। পরিচয় হব অতিথির সাথে। আপনার নাম? ডাকনাম হচ্ছে লাকি। লাকি নামে। জি। আচ্ছা, বয়স কত? বয়স আমার 37। 37 বছর বয়স। জন্ম জেলা কোথায়? আমার জন্ম জেলা হয়েছে দোহারে। দোহারে। জি। শুরু করেন আর আগে। আর আমি বড় হয়েছি কেরানীগঞ্জে। আচ্ছা, যেখান থেকে বলার বলতে পারেন, জি, ছোটবেলা থেকে বা যেখান থেকে শুরু করেন। আমি কেরানীগঞ্জে বড় হয়েছি। ছোটবেলায় খুব দুস্থ ছিলাম, আচ্ছা। কিন্তু বেয়াদব ছিলাম না। আছে না, অনেক ধরনের বাচ্চারা দুষ্টুমি আর বেয়াদবির মধ্যে পার্থক্য আছে, কিন্তু বেয়াদবও থাকে। তা আমি দুস্থ ছিলাম, কিন্তু বেয়াদব ছিলাম না। আচ্ছা। যেমন আমরা 2টা বোন আর 2টা ভাই। আমরা বোন 2টা হয়েছি বড়, আর ভাই 2টা হয়েছে ছোট। তো যখন আমরা ছোট ছিলাম তখন আমার আব্বা ব্যবসা করতে দেখছি। আমার আব্বা ওই যে কার্টুন আছে না, কার্টুন, জি। ওই বড় বড় ওষুধ কোম্পানির যে কার্টুনগুলা, এই কার্টুনের দোকান ছিল আমাদের। তারপরে 88 বন্যার সময় আমার আব্বা অনেক বড় একটা লস খায়। ওকে। লস খাওয়ার পরে সেই কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2টা বোন 2টা ভাই। ওকে। বোন 2টাই বড়, হুম। আর আমাদের ভাই 2টা হচ্ছে ছোট। তা আমি যখন ছোট ছিলাম, আমার ছোট থেকেই আর কি আছে না যে মেয়েদের মধ্যে একটা মেয়েলি ভাব, জি। আমার ভিতরে সেই মেয়েলি ভাবটা ছিল না কখনো। যেমন আমাদের তো বড় ভাই ছিল না, আমরা বোন 2টাই বড় ছিলাম। ঘরের বাজার করা, তারপরে আমার আব্বারে দুপুরবেলা ভাত দিয়ে আসা, আর কি যা করতাম সব আমরাই করতাম, বড় আপায় আর আমি করতাম। তো বড় আপার বয়স যখন 10 বছর হয়ে গেল, 10-11 বছর হয়ে গেল, সে এগুলা থেকে বিরত হয়ে গেল। সে আর এখন বাজারও করে না, আব্বুরে ভাত দিতেও যায় না, কিন্তু আমার আব্বারে তো ভাত দিতেই হইব। তো 88 বন্যার পর থেকে আমার আব্বার যখন ব্যবসা বাণিজ্যটা লস হয়ে গেল, লস হয়ে যাওয়ার পরে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। তখন আমার আব্বা অসুস্থ থাকতো বেশি। আচ্ছা। কেন অসুস্থ থাকতো অতটা বোঝার মতো বয়স ছিল না, কারণ 88 বন্যার সময় আমার বয়স উঠতে গেলে 3.5 থেকে 4 বছর। ওকে। তো আব্বা যখন অসুস্থ থাকতো, এইভাবে আমাদের সংসারটা খুব কষ্টেই চলতেছিল তখন। তো প্রায় সময় আমার আব্বারে প্রশ্ন করতাম, তুমি এত অসুস্থ থাকো কেন? তা আমার আব্বা বলতো কি, যে মানুষটা নাকি আল্লাহ বেশি ভালোবাসে তারই নাকি আল্লাহ বেশি অসুখ বিসুখ দেয়। তো ভাবতাম কি সত্যি হইতে পারে এটা, তাইলে কি তোমার আল্লাহ বেশি ভালোবাসে? তা আমার আব্বু বলতো মনে হয়। তা এরকম করতে করতে মনে করেন আমাদের তখন আর ব্যবসা বাণিজ্য করার মতো আমার আব্বার কাছে ততটা টাকা নাই, পুঁজিও নাই। তো এক সময় আব্বা কি করলো, এই চেষ্টা করলো যে যেমন ধরেন ফল ফ্রুট বিক্রি করা, এটা সেটা করা, ওই তো না। কিন্তু আমাদের সংসারে যে টাকা আইছিল তার চেয়ে বেশি ব্যয় আসছিল, তো হইতো না। এমন করতে করতে আর আব্বা তো অসুস্থ থাকতোই, সবসময় অসুস্থতা তার লাগাই থাকতো। পরে এক সময় রিক্সা গ্যারেজে কাজ করতো আমার আব্বা, রিক্সা গ্যারেজে কাজ করতো। তো ওই টেনে ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, সে ঠিক মতো ঘুমাইতো না। এখন বুঝি আর কি, বড় হয়েছি তো এখন বুঝি, আগে বুঝতাম না এগুলা। তার নিজের প্রতি সে কখনোই যত্নশীল ছিল না। এই যত্নশীল না থাকার কারণেই সে নানান ধরনের অসুখ বিসুখে ভুগতে ভুগতে একসময় আমার বয়স যখন 10 বছর, তখন আমার দাঁত পড়ে, তখন আমার আব্বা মারা গেল। ওকে। আব্বা মারা গেল। আব্বা মারা যাওয়ার আগে আমি দুরান্ত দুষ্টুমি এটা মেয়ে ছিলাম আর কি। আমি যে মেয়ে ছিলাম সেটা আমাদের মহল্লার 80% মানুষে জানতো না যে আমি একটা মেয়ে, 20% মানুষে জানতো। কারণ আমি ছেলেদের, আমার ছোট ভাই আর আমি প্রায় সেম ছিলাম লম্বায়। ও শার্ট প্যান্ট পরতো, আমিও শার্ট প্যান্ট পরতাম। তারপরে একসময় দেখা গেছে মারামারি আমি করতাম, আর আমার ভাইরে সবাই দোষ দিত আইসা। আমাদের বাড়িতে বিচার দিত আমার আব্বার কাছে, আপনার এত ভালো একটা মানুষ, অথচ আপনার ছেলেটা কত দুষ্ট, দেখেন কি করছে ভাই। এই যে আমাদের মহল্লায় গিয়ে আমাদের ছেলেদের সাথে ঘুরডাইতে গিয়ে মারামারি করে আসে,
এগুলো কিন্তু ঠিক না। শুধু বলি না আপনার জন্য, আপনার দিকে তাকাইলাম মায়া হয়, আপনি একটা ভালো মানুষ, এ কারণে আপনার ছেলেটা কিছু বলি না। আর কি আমরা কথা কি, যে আমরা আমাদের মহল্লায় আমরা ক্রিকেট খেলি, আরেক মহল্লার বাচ্চারা আসলে যাতে জিতা যেতে না পারে, ওরা যদি জিততে চাইলে পিটাইতাম, আর যদি আমরা জিততাম আলহামদুলিল্লাহ। আবার আমরা গুড্ডি ওড়াইতাম আমাদের এলাকার ছাদে বৈশা। ওদের গুড্ডি আমরা কাটতেছি তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের গুড্ডি যদি ওরা কাটছে তাহলে ওদের এলাকায় গিয়ে ওদের পিটাইতাম। তো বিচার দিত আমার আব্বার কাছে, আপনার মেয়ে এই ছেলে এরকম দুস্তিমি করে। আবার আমাদের এলাকায় একটা ব্রিজ ছিল, সেই ব্রিজের উপর থেকে লাফায় লাফায় গোসল করতাম। তো সেটাও মানুষ আইসা আমার আব্বার কাছে বিচার দিত যে ভাই আপনার সিনেটার বয়স কত, 9-10 বছরের একটা বাচ্চা ও ব্রিজের উপর থেকে লাফায় লাফায় গোসল করে, ও তো মরে যাইব। তো আমার আব্বা ভাবতো কি যে আমার ছেলে এগুলা করে, তো আমার ছেলেরে ধইরা আমার আব্বা পিটিত। আর এগুলো নিয়ে মা আব্বার সাথে ঝগড়া করতো। মা বলতো কি, তুমি যে আমার ছেলেটারে মারো, তুমি কি জানো এই কাজগুলো কে করে? হ্যাঁ, কে করে? তোমার ওই মেয়েটা করে। হ্যাঁ, আমার মেয়ে দেখতে শুনতে সাদা সিধা, ওইগুলা করতেই পারে না। একদিন আমার আব্বার চোখে ধরা খাইলাম যে আমি ব্রিজের উপর থেকে লাফায় লাফায় গোসল করি, তখন আব্বা ধরলো। তা আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়ির রুমটা ছিল দোতলা ছিল। তা আব্বু যে আমারে দেখছে সেটা আমি অনুমান করতে পারছি যে আব্বু আমারে দেখছে যে আমি ব্রিজের উপর থেকে লাফ দিয়ে গোসল করি। এটা আগে মানুষের কাছে শুনছে, সে বিশ্বাস করতে পারে না, আমার মেয়ে এমন করতেই পারে না। জি। আর কারণ আমার ভাইয়ের কাছে ভাইয়ের নামে বিচার দিত, তো আর আমার ভাইয়েরও যে এত সাহস নাই সেটা আব্বা জানতো। তাহলে একদিন তো আব্বা দেখেই ফালাইছি যে কাজটা আসলে আমি করি। তখন আব্বু এতদিন যত বিচার পাইছি আব্বার ঢের একদম হয়ে গেছে যে এই বিচারগুলো আসলে আমার ছোট ভাইয়ের নামে আসে না, আসতো আমার নামে। এই যে মুখের গুড্ডি কাটটা দিছে, ধক্কা মার দিছে, ক্রিকেট খেলতে গিয়ে মার দিছে, খালে গোসল করতে গিয়েও মুখের চুবাইছে, আর কি যত প্রকার বিচার আছে এগুলো আসলে আমার ছোট ভাইয়ের নামে আসতো না, যা আসতো সব আমার নামে। যাই হোক, তারপরেই ওই ধীরে ধীরে মনে করেন যখন আমার বয়স 9 বছর, তখন একদিন আমার আব্বা খুব বুঝাইল আমারে, তুমি এগুলা করো না, এগুলা করা ভালো না, অকারণে মানুষের গাছের একটা পাতা ছিল নাকি, আল্লাহর কাছে হিসাব দিতে হয়। তা তুমি যদি এগুলা করো তাহলে আমি যদি মইরা যাই তাহলে তো আল্লাহ আমার কাছে কৈফত চাইব, তুমি বাচ্চারে শাসন করো নাই, তুমি কি এগুলা করবা? তা আমি বলি যে না। বলে দেখ, তুমি তো মেয়ে মানুষ, ছেলেদের মতো শার্ট প্যান্ট পইরা তুমি এগুলা করো, সবাই জানে যে তুমি একটা ছেলে, বিচার আমার কাছে ছেলের নামেই আসে, তাই তুমি এগুলা আর করো না। তা আমি বললাম যে ঠিক আছে, আর করুম না। তো আস্তে আস্তে ধীরে ধীরেই আমার আব্বা আবার অসুস্থ। তো আমার আব্বারে সবসময় আমার কাছে এটা ভরসা ছিল কি, যে আমাদের যে কষ্টের সময়গুলা, এই কষ্টের সময়গুলা থাকবে না। কারণ এখন আমার আব্বা অসুস্থ, আমার ঘরে আয় করার মতো 2 টাকা আয় করার মতো কেউ নাই, কিন্তু সংসারে খরচা অনেক। তে ধীরে ধীরে একসময় আব্বা মারা গেল। যেমন আমার আব্বা যখন মারা যায় তখন আমার বয়স মাত্র 10 বছর চলে। আব্বা মারা যাওয়ার পরে আমার মা আর এটা বিয়ে করে। ওকে। মা আর এটা বিয়ে করে। তা যখন আমার আব্বা মারা যায় তখন আমার মা যখন সেকেন্ড বিয়েটা করলো, তখন আমার মার আপনারা কয় ভাই বোন? 2 ভাই 2 বোন। বয়স কত? তখন আমার বয়স 10 বছর। আপনি সবার বড়? বোন আমার বড়, আমার একটা বোন আছে। ওর বয়স কত ছিল? ওর বয়স ছিল মাত্র 13 বছর। আচ্ছা। ওর আমি 2.5 বছর 3 বছরের ছোট বড়। আচ্ছা, তো বিয়ে করলো তারপরে? হ্যাঁ। তো বিয়ে করার পরে যেদিন আমার আব্বা মারা যায় সেদিন আমার বড় চাচা আমার বাইডারে নিয়ে যায়, আর আমারে নিয়ে যায় আমার ছোট চাচা। তা আমার যে বোনের যে 13 বছর বয়স ছিল ওর মধ্যে আমার বোনের বিয়ে হয়ে গেছিল। তা আমার যে ছোট ভাইটা সেটারে নিয়ে যায় আমার বড় বোন, আমার বড় বোন নিয়ে যায় আমার দুলাভাই। তখন আমি বড় চাচার কাছে থাকার পরে ভাবলাম যে না, আমি দেখলাম আমার ছোট চাচার কাছে যখন আমি থাকি আমি বুঝতে পারছিলাম যে আমি যে থাকতাছি খাইতাছি ঘরের কিন্তু সমস্ত কাজ আমি করতাছি, তারপরও আমার কাছে মনে হয় কি যে সে একটা বিরক্তি ফিল করে। আছে না যে বাপ মারা গেছে, আমারই তো ভাইয়ের মেয়ে থাক না। সে আমার কাকি ভালো ছিল, আমার কাকি কখনো আমার খাওয়ায়া কষ্ট দিত না, কিন্তু আমি দেখতাম যে এই জিনিসটা আমার কাকার কাছে বিরক্তি ফিল, যেমন সে বিরক্তি হইতো, এরকম একটা বোঝা যায়। তো ওদিক দিয়ে তার মা বিয়া করলেও বেশ ভালো কথা, সে ভালোই আছে, কিন্তু আমরা তো ছোট মানুষ, অত বুঝো মাথায় নাই যে মার কাছে গেলেই বা কী হবে আর না গেলেই বা কী হবে। কিন্তু মায়ের জন্য মন খুব কান্ত, মনে হইতো যে মায়ের কাছে গেলেই মনে ভালো থাকুম। তারপরে এক সময় ছোট কাকার কাছ থেকে মার কাছে জায়গা
আর আমার যে ছোট ভাইটা আমার বড় কাকা নিয়ে গেছিল, ও আমার মার কাছে চলে আসে, কারণ ওইখানে ছিল চাকুর হিসাবে। যেমন আমার এক চাচার হোটেল ছিল, ওই হোটেলে পানি টানতো, ওর ওই স্কুলে যাইতো না, আর আমারও ওই স্কুলে যাওয়া হয়। আর আমি কিন্তু একমাত্র ছোট কাকার কাছে গেছিলাম যাতে আমার লেখাপড়াটা হয়, কিন্তু আমি তার কাছে থাকছি ঠিকই, ঘরের কাজ সব করছি, কাপড় ধোয়া, ঘর মোছা, বাজার করা, যা আছে ইত্যাদি সব করছি। তার কাছে আমি 4 মাস ছিলাম। আমার একজোড়া জুতা ছিল না, সে 4 মাসও আমার একজোড়া জুতা কিনে দেয়নি। তখন 20 টাকা 15 টাকা হইলে একজোড়া জুতা কিনা পাওয়া যাইত, কিন্তু যে স্যান্ডেল যে বলে, কিন্তু সে আমারে দেয়নি। তা আমি বুঝতে পারছিলাম যে 4 মাস ধরে যে সে আমার একজোড়া স্যান্ডেল কিনা দেয় নাই, তাই সে ভবিষ্যতে আমার জন্য আর কি করব। তখন তো 10 বছর বয়স, মাথায় বুদ্ধি বা কতটুকু। তো মা যাইতে যাইতে আমাদের জন্য কান্দাকাটি করতে একসময় মা নিতে আইলো, আমিও চইলা গেলাম। আমার মাও বুঝতে পারছিল যে বাচ্চাগুলারে বোধহয় এইভাবে রাখা ঠিক হইব না, আমার কাছেই নিয়ে যাই। তা আমার ছোট ভাইরা আমার মা আগে নিয়ে গেছি। আমার ছোট ভাইটা ছিল তখন 4 বছর বয়স, আমি 10 বছর, আর আমার যে ভাই আমার পিঠে যেটা, সেটা ছিল 8 বছর। তা আমার মা আমাদের 3 ভাই বোনরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই যে আমার যে সৎ বাপ, সে মনে হয় কিছুদিন আমাদের সাথে একটু ভালো ব্যবহার করছিল। তারপরে না, সে একটা জিনিস আমি খেয়াল করছি, সে আমাদের ভালো চোখে দেখেই না। আর পারে তো ঘাট দূরে ঘর থেকে বাহিরি করে দেয়, কিন্তু পারতাছে না, তাও পারতাছে না। আছে না যে এক ধরনের গলায় কাটা বিঁধলে মানুষ বাহিরও করতে পারে না, গিলা খাইতে পারে না, এখন যেমন আমরা তার কাছে ঠিক তেমনি। তো এক সময় সে আর কি নানান ধরনের কথাও বলতো আমাদের, তোমার মায়ের বিয়ে করছি, তোমাকেও বিয়ে করি নাই, তুমিও কেন খাওয়ামো। তো মাঝে মধ্যে না কথাগুলো শুনলে অনেক কষ্ট লাগতো। আসলে আমরা গরিব ছিলাম, কিন্তু এত গরিব ছিলাম না। আমার আব্বারে দেখতাম একটু জিনিস আনলে অর্ধেক খাওয়া দিত। কেউ আমাদের বাড়িতে আসলে না খায় তো কোনোদিন যাইতে দিত না। আর আজকে সে এইভাবে কথা বলে, সে এমন না যে আমাদেরকে অনেক বাজার সদাই করে খাওয়ায়, আমাদের খাওয়াইতে খাওয়াইতে সে ক্লান্ত, তাও না। সে যতটুকুই বাজার ঘরে করত, যতটুকুই আমার মার প্রয়োজন, আমাদের মুরুজন, ততটুকু করত না। তা যাই হোক, কষ্ট মষ্ট কইরা আমার মা আর কি কোনো রকম চালাইতো। কিন্তু আমার মা যদি ইচ্ছা করত যে আমার ছেলে মেয়েদের নিয়ে আমি যেভাবে হোক কষ্ট করে হইলেও ছেলে মেয়েদের মানুষ করব, আমার মা ইচ্ছা করলে করতে পারত, কিন্তু আমার মা তা করে নাই। আমার মা একটা বিয়ে করলো, আর আমার মার বিয়ের কারণে আমরা কোথাও কোনোদিন কারো কাছে মুখ পাই নাই। আমাদের আত্মীয় স্বজন বলেন, আমাদের প্রতিবেশী বলেন, যেখানেই গেছি, আছে না যে মানুষটা দেখলে তো বলে যে তোদের তো বাপ নেই, বড় একটা ভাইও নাই, তোদের দিন কিভাবে কাটে। আমাদের এই কথাটা কেউ কোনোদিন প্রশ্ন করে নাই। সবাই বলতে কি তোর মার মতো খারাপ মানুষ দুনিয়ায় আছে, আর কি যত কথা কুকথা আছে আমার মা সম্বন্ধে বলতো, যে যার 4টা পোলাবান তারও আবার আরেকটা বিয়ে বসা লাগে। আর কি পাপটা করছে আমার মা, আর ওই পাপগুলাই সবার মনে পড়তো যখন আমাদের দেখতো। আমাদের চেহারাটা দেখলে তাদের মনে হইতো যে আমার মা কি করছে। তা যাই হোক, এখন মাও তো আর আমরাও তত বড় না যে এখন মায়ের ত্যাগ করতে পারুম বা আমরা নিজের পায়ে দাঁড়াইতে পারুম। হয়তো ছোট ছোট 2টা ভাই, বড় বোনটার বিয়ে হইয়া গেছে, আমার বয়স 10 বছর। কি করা যায়, সহ্য করতাম। এদিক মানুষের কথাও শুনতেই তো, আর এদিক সৎবাপে বলতো যে তোমার মায়েরই বিয়ে করছি, তোমাকে বিয়ে করি নাই। তা আমার মায়ের জায়গায় যদি অন্য কেউ হইতো, তাইলে চিন্তা ভাবনা করতো যে কষ্ট করুন, পরিশ্রম করুন, কিন্তু বাচ্চাদের মানুষ করুম। কিন্তু ওই পরিশ্রমী মহিলা আমার মা ছিল না। আমার মা যদি একটু সতর্ক হইতো না, তা আমার কাছে মনে হয় আমার বাবা এত অকালে মরতো না। সে নিজের কিছু কিছু মানুষ আছে না, নিজের দিকটাই খুব ভালো দেখে, আর কারোর দিক দেখা তো দূরে থাক, সে ভাবেও না। তো এইভাবে মনে করেন আমার বয়স যখন 13 বছর, 13 বছর মাত্র পূর্ণ হয়েছে। আগস্টের 4 তারিখ আমার 13 বছর পূর্ণ হয়। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরই আমার বিয়ে হয়ে যায়। আমি এর আগে মনে করেন কষ্ট তো আছেই। তারপরে ওই বিয়েটা হয়েছিল আমার হাজবেন্ড, আমি কখনোই দেখি নাই। সেই সদর এই যে আছে না, কি বলে, পোস্তখোলা,
এটা পোস্ত খোলা। মার্কেট আছে, মার্কেটের নাম হইল কি বলে সে মার্কেটারে, আলম মার্কেটের সাথে একটা মার্কেট, সেতু মার্কেট বিশেষ করে, সেই সেতু মার্কেটে তার 2টা দোকান। সেই দোকানে মার্কেটে নাকি একটা লোক চা বিক্রি করত। সেই লোকটারে বলছে যে তোমার আর চা বিক্রি করতে হইব না, তোমারে আমি একটা দোকান দিয়ে দিব, তবে একটা কাজ করতে হইব। কি কাজ করতে হইব? কাজ করতে হইব এই যে তুমি আমার সুন্দর একটা মেয়ে দেখাও, আমি একটা সুন্দর একটা মেয়ে বিয়ে করতে চাই। তখন বলছিল যে ভাই আপনি তো অনেক পয়সাওয়ালা মানুষ। সে তখন ওই বছরই জাপান থেকে আসে, সে এর আগে 8 বছর জাপান থেকে আসছে, জাপান থেকে সেই বছর এসে আসে। সে ঘটকের মাধ্যমে আমারে দেখল, দেখার পরে আমারে নাকি তার খুবই পছন্দ হইছে। পছন্দ হওয়ার পরে এখন সে ওই ঘটকের মাধ্যমেই আমার যখন যেদিন দেখতে যাই সেদিন আমার সৎবাবা ঘরে ছিল না, ছিল আমার মা আর ছিল আমাদের প্রতিবেশী 2-4 জন মহিলা। তারা বলতেছে যে দেখতে আসলেই তা বিয়ে হয় না, তুমি এক কাজ করো, দেখতে আসতে চাই দেখাও, তোমার মেয়েটারে যখন দেখতে চায় তুমি দেখাও, সমস্যা নেই। তো সে দেখছে, দেখা তার পছন্দ হইছে। পছন্দ হওয়ার পরে সে ঘটকরে বলে যে মেয়েটা কিন্তু আমার পছন্দ হইছে। তো ঘটক ওই যে বলছে না যে আমার একটা বিয়ে করে দাও, তাইলে আমি তোমার দোকান দিয়ে দিব। তো ঘটক তো বুঝতে পারছে এটা হইছে কাম, পছন্দ যখন হয়েই গেছে, এখন যদি বিয়েটা দিয়ে করাই দিতে পারি তাইলে আমি আর কিছু পাই আর না পাই, একটা দোকান তো পামো। হুম। তো সেই ঘটকে নানান ধরনের লোভ লালসা যত প্রকার আছে আমার মা আর ওই যে প্রতিবেশী মহিলাদের দিতাছে, ও ছেলে জাপান থেকে আসছে, এইটা সেইটা, ছেলেদের টাকা পয়সার অভাব নাই, সদরগয়ের দোকান আছে, সেতু মার্কেটের দোকান আছে, হ্যাঁ, বিভিন্নভাবেই করার পরে তো সেদিন সন্ধ্যার সময় আর কি আমার যে সৎবাবা সে আসলো। সে আসার পরে বলে কি, সে শুনলো, শোনার পরে সে বলে যে ঠিক আছে আমি আগে একটু যাচাই করে নিই। তো সে যাচাই করে দেখলো যে সেতু মার্কেটে আসলেই তার দোকান আছে, তার নিজস্ব কেনা দোকান। তো শোনার পরে সে আর কি, এখন জানি না তার সাথে আমার হাজবেন্ডের সাথে কি কথা হয়েছিল, আমি কিছুই জানি না। আর সে আইসা, আমার মা প্রথম রাজিই ছিল না যে আমার মেয়েরে বিয়ে দিব, ও বলে যে না 8 বছর ছেলে জাপান থেকে এসে, নিশ্চয়ই ছেলের বয়স বেশি, আর আমার মেয়ে কি দেখতে শুনতে কম, আমি চাইলে তো আমার মেয়েরে ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারি। কিন্তু আমার ওই সৎবাপে আইসা যে আমার হাজবেন্ডের সাথে কি কথা বলছিল আমি জানি না। তারপরে একসময় সে আমার সৎবাপে আমার মারেও খুব সুন্দরভাবে পটায় ফেলাইলো, এমন সুন্দরভাবে পটাইলো যে পটানোর পরে আমার মা একদম আঁকা গুলে গেছে। তারপরে এক শুক্রবারে দেখতে আসলো ফিরা, শুক্রবারের মধ্যে বিয়ে শেষ। বিয়ে হয়ে গেল। হ্যাঁ, কত বছর বয়স তখন আপনার? তখন আমার বয়স মাত্র 13.5 বছর। 13 বছর বয়সে আপনার বিয়ে হলো। হ্যাঁ, তো বিয়েটা হয়ে গেল, হওয়ার পরে এখন আমার নিয়ে গেল একটা ভাড়া বাড়িতে, নিল। নেওয়ার পরে কিছুদিন, ডিসেম্বরে বিয়ে হয়েছে। ডিসেম্বরে বিয়ে হওয়ার পরে আছে না যে মানুষের বিবাহিত জীবনটাই থাকে একটু অন্যরকম। যদিও তার সাথে আমার বয়সের একটা অনেক বড় ডিফারেন্স ছিল। একটা আমি তারে কখনো চোখেই দেখি নাই, আর দ্বিতীয়ত তার বয়স ছিল তখন 28 কি 29 বছর, আর আমার বয়স মাত্র 13 বছর। আমার বয়স তখন মাত্র 13 বছর। তো উনারা দেখলে একটা ভয় জিনিস কাজ করতো আমার ভিতরে। একটা মানুষের দেখলে, যে একটা মানুষের স্বাভাবিক মনে হয়তো না, তাই দেখলে আমার ভয় লাগতো। এমন ভয় লাগতো যে আমার শরীর ঘামে ভিজে যেত। তারপর সেই জিনিসটা বুঝতে পারতো এভাবে, মনে করেন আছে না যে আমার একটা বড় লোকের কাছে বিয়ে দিছে, আমার সংসারে কোনো কিছুর অভাব থাকবো না, খাওয়াই দাওয়ায় সব দিক দিয়ে আমি পরিপূর্ণ থাকবো না, ওই ফেসটি আমি দেখি না। এমনও দিন যায় সে ঘরে থাকে না, সে কারণে ঘরে বাজারও করে না। মাত্র বিয়ার বয়স 13 দিন, সে আমারে বলে যে আমি আসতেছি রাত্রি, আমি আইসার জন্য একটা টোকা দিলেই তুমি দরজাটা খোলো। এভাবে করতে করতে 2 মাস গেল। 3 মাসের সময় সে আমার একদিন হঠাৎ করে বলে যে এটা তাদের বাড়িতে জানাজানি হয়ে গেছে, যে সে বিয়ে করছে। তাদের বাড়িতে জানাজানি হয়ে গেছে। জানাজানি হওয়ার পরে তার উপরে খুব বড় একটা প্রেশার আসলো, কারণ সে আগেই জাপান থাকতে একটা বিয়ে করছিল। এটা আপনি জানেন না? এটা আমি জানতাম না, কিন্তু আমার মা এবং আমার সৎ বাবা সবাই জানতো। আগে থেকে না, তো তারা সব জানি না শুনে আমার দিছে, কারণ এখানে তো আমার সৎ বাপের হাত ছিল। ওকে। আর সে আমার এটাও বলছিল যে বাপটা যদি তোমার আপন হইতো জীবনেও তোমার আমার কাছে বিয়ে দিত না। তো মনে করেন, তো উনি আমারে বলতেছে যে আমি এখন মানুষের কাছে না শুনি, মানুষ কানাকানি করে, আমিও কালো, আমার বউও কালো, আমার পোলাপন হইব কালো কালো, তারইটা আর কি তার ধারণা। তারপরে যাই হোক, বনাবনি হয় না, যান 1 জানুয়ারিতে সে আসছে ফিরা, ডিসেম্বর আমারে বিয়ে করছে। বিয়ে হয়ে গেছে, বেশ ভালো কথা। এখন ওনার যখন সবকিছু চাপাচাপি শুরু হয়ে গেল তাদের বাড়ি থেকে, তখন সে আর কি দিশা পাইতেছে না কি করব।
এখন দিশা পাইতেছে না, আমারে 5 লাখ টাকার গাবিন দিয়ে বিয়ে করছে। স্বর্ণ গয়না যতটুক তার সামর্থ্য ছিল আমারে ততটা দিয়েই করছে, সব কিছু দিয়েই করছে। এই কথাগুলো তো জানতো আমার সৎবাপ, আর আমার হাজবেন্ড যে বিবাহিত এটা তো আমার সৎবাপ এবং আমার মা দোনোজনই জানতো। আমার কাছে এটা খুলে বাবা কেই বলে নাই। আর আমি ততক্ষণ বয়স কি আমার, আমি তো ততক্ষণ বুঝিও না যে আসলে কি হইতাছে আমার সাথে। তারপর বিয়ে 3 মাস এমন সময় সে আমার একদিন বলে যে তোমার একটা কথা বলি, তুমি কথাটা কারো কাছে বলতে পারবা না। আমি বলি কি বলেন? বলে আমারে তোমার ডিভোর্স দিতে হইব। হঠাৎ করে? আমারে তোমার ডিভোর্স দিতে হবে। আমি বলি কেন আমি আপনারে ডিভোর্স দিমু? বলে তুমি যদি আমার ডিভোর্স না দাও তাহলে আমি আত্মহত্যা করবো। আচ্ছা। এই কথা বলার পরে না আমি আর কি, আমার মুখে কোনো ভাষা নেই যে আমি এমন কি পাপ করলাম যে আজকে আপনার আমার ডিভোর্স দিতে হইব। কেন আমি আপনারে ডিভোর্স দিব? আমারে খুইলে বলেন। বলে যে আমি অনেক বড়লোকের ফ্যামিলিতে বড় হইছি, আমি অনেক হাইফাইভাবে চলাফেরা করছি, এখন কষ্ট করে চলা আমার পক্ষে সম্ভব না। এখন আমি যদি তোমারে ডিভোর্স না দেই বা তুমি যদি আমারে ডিভোর্স না দাও তাহলে আমার বাপে আমারে বাড়িতে উঠতে দেব না। এই জন্য ডিভোর্স চাইতে হবে? এই আমার বাপে আমারে বাড়িতে উঠতে দেবে না। এখন তুমি যেভাবে পারো এই কথাটা কারো কাছে প্রকাশ করবে না, কিন্তু আমারও তোমার ডিভোর্স দিতে হবে। তা আমি তখন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের ঘটনা এটা। তখন আমি চিন্তা করলাম যে আমার সৎবাপে যাই না শুই না আমার মা আর আমার সৎবাপের কাছে আমারে বিয়ে দিছে, আমার তো বড় একটা ভাইও নাই আর বাপও নাই। আজকে আমি আমার যে পজিশনটা আমি কার কাছে গিয়া বলুম? কে আমার একটা সাহস দিব? আমার সাহস দেওয়ার কেউ নাই। আর বিয়ের পর থেকে যে সমস্ত ঘটনা আমার সৎবাপের আমার মা করছে আমার হাজব্যান্ডের সাথে, এখন এই মুখ আমি কারো কাছে রাখতে পারি না। কারণ আমারে যে বিয়ের সময় স্বর্ণ গয়নাগুলো দিছিল না, এগুলো আমার সৎবাপে বেচা খাইছে এবং এমনকি আমার টাকাও নিছে আমার হাজব্যান্ডের থেকে, সে টাকাগুলোও দেয় নেই। মাত্র বিয়ের বয়স 3 মাস না 4 মাস চলে। আর আমি যে তাদের কাছে গিয়া দুঃখের একটা কথা বলুম, কার কাছে বলুম? কারা তো আমার দিকটা দেখলো না, আমার দিকটা তো তারা বুঝলো না। তারা ওইটাই করলো যেটা তাদের মনে চাইলো, আমার দিকটা কেউ ভাবলো না। তা আমি চিন্তা ভাবনা করতেছি কি বলে এই লোকটা, আমি তারে ডিভোর্স না করলে সে আত্মহত্যা করবে, কি বলে আগল তাগল। তো বয়স কম তো আমি কিছু বলি না, একদম চুপ হয়ে রইলাম, স্তব্ধ, যে আসলে কি এটা আমার জীবনে ঘটতেছে? আমি কি আসলে এত বড় পাপ করছি যে এরকম শাস্তি আমার জন্য জানালো? পরিবারে জানানো গিয়েছে না? জানালে তো ডিভোর্স হবে কিভাবে? পরিকল্পনা কি ছিল? এইটা 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 এইভাবে এইভাবে। তা আমার উদ্দেশ্য কি? মানুষ কানাকানি করে, আমি এগুলো শুনুন কেমন, আমি ডাইরেক্ট কি তারে জিজ্ঞেস করি আসলে কতটুকু সত্য ঘটনা। তা আমি তার একদিন প্রশ্ন করলাম, আচ্ছা আপনি কি জাপান থাকতে বিয়ে করছিলেন? বলে যে হ্যাঁ আমি বিয়ে করছিলাম। কেন বিয়ে করছিলেন? বলে আমি যেই মালিকের কাজ করতাম, মালিক আমারে খুব পছন্দ করত, আমি কাজে খুব এক্সপার্ট ছিলাম, মালিক আমারে পছন্দ করত। তা মালিকে বলছিল যে তুই দেশে বিয়ে কর, তারপর তোর বউরে নিয়ে আয়, এখানে আমি তোরে সেটেল করে দিই, তুই এখানে সেটেল হয়ে যা, জাপানে সেটেল হয়ে যা। তারপরে বিয়ে করছি, দেশে আসছি, দেশে আইসা আমার আর মনে হয় নাই যে আমি আর এই বউ নিয়ে সংসার করে খাই। কেন? আমিও কালো, আমার বউটাও কালো। ওনার পরিকল্পনা ছিল। এখন আমি যদি বাড়িতে জানাজানি হয়ে গেছে আমারে বিয়ে করছে জানাজানি হয়ে গেছে, নাকি আমার শ্বশুর বাড়ির লোকেরা তার উপরে খুব চাপ সৃষ্টি করছে, আপনাকে গোপনে দিতে কেন সেটাই তো জানতে চাচ্ছি। সেটা আর কি আমার ফ্যামিলি থেকে জানলে আবার তার উপরে চাপ সৃষ্টি করব। কি হাস্যকর বিষয়টা। যাই হোক, আমার ফ্যামিলি থেকে কেউ যদি জানে কেউ না জানে, তার ফ্যামিলিতে জানুক, সমস্যা নাই। কারণ আমি তো গরিব না, আমার তো বাপ নাই, বড় একটা ভাই নেই। সৎ বাপরে কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতে পারবো। আমার পক্ষে থেকে কেউ যদি জানে, প্রতিবেশী তো আর ছাবো না। তা আমার পক্ষে থেকে কেউ জানলে তার জন্য এটা খুবই সমস্যা। আর যদি তার পক্ষে থেকে জানে তাইলে কোনো সমস্যা নেই। তাইলে আমি একসময় কি করলাম, রাজি হয়ে গেলাম, তারা ডিভোর্স দিতে রাজি হয়ে গেলাম। সে কি করছে, সে যে কাজে আমার বিয়ে পড়াইছে, সেই কাজের কাছে যে একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে না, যে কাজের সব কাজ আগায় পাছায় দেয়, ফাইল টাইল সব কিছু ঠিকঠাক রাখে, তার সাথে খুব সুন্দরভাবে কথা বলল। কথা বলার পরে সে কি করলো, ওই আমার হাজবেন্ডে আমারে নিয়া সে ওই কাজের কাছে দাঁড়া করাইলো। তখন আমার কাবিননামার কাগজ কেউই উঠায় নাই। তো এক পর্যায়ে আমার কাছ থেকে সে ডিভোর্সের সাইন নিল, ডিভোর্স নামও হয়ে গেল, তার সাথে আমার ডিভোর্স হয়ে গেল।
হয়ে যাওয়ার পর আমি বাসায় আসলাম, বাসায় এসে খুব কান্দাকাটি করলাম যে কি বিয়ে দিল আমারে, খালি পয়সাওয়ালাই দেখলো, মানুষ কিনা তা দেখলো না। তারপর যাই হোক, এখন ওই ডিভোর্স সাইন করার কিছুদিন আগে থেকেই না আমি একটু অসুস্থ বোধ করি। যেমন মনে হয় কি যে আমি সুস্থ না, আমি ঘুম আসে না, ঘুমাইলে তারপর কিছু খাইলে খাইতে পারি না। কি ছিল, আপনি ডিভোর্স দিয়ে কোথায় যাবেন? মেয়েদের যে একটা সমস্যা হয় না, আমার ওই প্রশ্নটা করলো আমার মা। তো আমি বললাম এটা তো 3-4 মাস ধরে আমার হয় না, তার মানে আমি যে বাচ্চা কনসিভ করছি আমি নিজেও জানি না। তো আমার মা এই কথা শুনে খুব হাসাহাসি করতেছে। তখন ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্সের আগেই হয়ে গেছে, ডিভোর্সের আগের থেকে আমি অসুস্থ। তারপরে আমার মারে আমি বললাম, পরে আমার মা বলে কি যে এই তুই যে 3-4 মাস ধরে যে তোর এই সমস্যাটা যে হয় না তুই তো আমারে বলবি। আমি বলি এগুলো তো বিয়ের পরে হয় না। বলে কে বলছে তোর এগুলো বিয়ের পরে হয় না? আমি বলি যে আমার তো হয় না। বলে আরে বলদ রে, আমি বলদ হনো ভাত খাওয়ায় বড় করছি। তারপরে এক কথায় দুই কথায় সবার কানাকানি হাসাহাসিতে বুঝতে পারলাম যে আমি কনসিভ করছি আমার বাচ্চা পেটে। তো এই কথা শোনার পরে না এখন আমার কাছে লাগে কি যে আমি একটু অন্যরকম জগতে গেলাম গা। কারণ এক তো সৎভাবে করলো অবিচার, দ্বিতীয় স্বামীও যতটুকু অবিচার করা করলো। এখন আমি তো ইচ্ছা করলো অনেক জায়গায় যাইতে পারি না। এতদিন তো মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে 2 চোখ যেদিকে যায় আমি জামুগা। এখন তো দেখা যায় যে ওইটাও আমি পারতাছি না। আচ্ছা, আমি করুম কি করা যায়? তারপর আমি মারে বললাম কি তুমি এক কাজ করো, আমার বাড়িতে দিয়ে আসো, আমি এখানে থাকুম না। বলে কেন? আমার ভাল লাগতেছে না, তুমি আমার একটু দিয়ে আসো। তো আমার মা বলে যে ঠিক আছে চলো তোরে দিয়ে আসি। তো আমরা চলে আসলাম। আসার পরে আমাদের বাড়ি দেখে হাসতেছে আর বলতেছে কি তুমি না বললা যে 1 সপ্তাহ থাকবে? আমি বলি যে খালাম আমার এখানেও ভাল লাগে না। তারপর বাড়ির লোক কি আমার মারে বলে কি যে এরকম আপনাদের তো নতুন মেহমান আসবো। আচ্ছা। তা আমার হাজবেন্ড শুনলো, শোনার পরে সে একজনের ভালা করে আনছে আর কি, যে বলে যে বাচ্চা দরকার নেই, বাচ্চাটা ফালাই দাও, বাচ্চাটা ফালাই দাও। অলরেডি 3 মাস বার হয়ে গেছে, আর তারে আমি ডিভোর্স করছি 3 মাস। ঠিক আছে 3 মাস গিয়ে 4 মাস চলতেছে, বর্তমানে আমি এই যে প্রেগনেন্ট। আমারে বলে যে বাচ্চাটা ফালাই দাও। তা আবার আরেকজন ভাড়া করে নিয়ে আসছে, মহিলা মানুষ আর কি, যত প্রকার ইমোশনাল আছে সে আমারে করতেছে। তা আমি বলি যে দেখেন আমি এ বাচ্চাটা তো কোনো দোষ করে নেই, তো পৃথিবীতে আসার আগে কেন রে মারো হইব? যদি ভুল কইরা থাকে তাহলে আমার মা বাপই করছে, যদি ভুল কইরা থাকে তাহলে আপনার ভাইও করছে, আমার বাচ্চাটা কিচ্ছু করে নেই। বলে যে না এই বাচ্চা দিয়ে তুমি কি করবা? আমি বলি যে যদি দরকার হয় আমি ভিক্ষা কইরা খামু, তাও তো আমি বাচ্চা ফালামো না, কোনো হক নেই এ বাচ্চাটারে হত্যা করার আমার। আপনারা কই পানি এই সমস্ত কথাবার্তা? না এ বাচ্চা ফালামো না, যদি আল্লাহ আমারে দিছে, কত মানুষ একটা বাচ্চার লেগে কত কান্দাকাটি করতেছে, হয় না? আর আমার আল্লাহ দিছে আমি ফালাই দিব না? না, দেখি দি আল্লাহ কি রাখছে আমার কপালে। তারপরে বলে যে তোমার যে ওর সাথে ডিভোর্স হয়েছে এটা কি তোমার মা বাপে জানে? আমি বলি যে না, কেউ জানে না। তারপরে এই ব্যাপারটা আমি আমার বাড়ি যখন জানাজানি হইলো, তারা আমি সবাইরা না করছিলাম যে কেউ যেন আমার ফ্যামিলিরা না বলে যে কি হয়েছে আমার সাথে। তারপর আমাদের বাড়ি বলে কি তোমার শরীরের অবস্থা কতদিন ধরে খারাপ? আমি বলি 4 মাস। বলে তুমি ডিভোর্স দিছো কয় মাস? আমি বলি 3 মাস। 3 মাস চলে। তো বলে যে তোমার যদি আবার ডিভোর্সের কথা উল্লেখ করে তাহলে তুমি বললো যে ডিভোর্স হয় নাই। হয় নাই এটা বলতে হয় না, না এটা বলতে প্রেগনেন্ট অবস্থা হ্যাঁ, কখনো ওই divorce অবস্থা কখনো ডিভোর্স হবে। সে যদি কখনো তোমার এই ব্যাপারটা নিয়ে ব্ল্যাকমেল করে তাহলে তুমি তার প্রতিবাদ করবা। এখন তুমি সত্যি করে বলো তো তুমি কি করবা? তুমি কি সত্যি বাচ্চাটা ফালাই দিবা? আমি বলি না, আমার আল্লাহ দিছে, আমি ফালামো কেন? আল্লাহ কত মানুষ কান্দাইতেছে তারে দেন, আর আমি না চাইতে যখন আল্লাহ আমারে দিছে নিশ্চয়ই আমার ভালোর জন্য দিছে। তারপরে আমার হাজব্যান্ড কি করলো, আমার বাচ্চাটা যখন আমার পেটে, তখন ওই ডিভোর্সের সূত্র ধরে সে আমার সাথে সমস্ত সম্পর্কগুলো ছিন্ন করে দিল। এখন আমি আমার মার কাছে সৎবাপের কাছেই আছি, কারণ ওই যে ভুল তাদেরও আছে, আমার বিয়ের মধ্যে যে স্বর্ণের জিনিসগুলো দিছে তারা বিক্রি করে খাইছে। তারপরে যে আমার ওই হাজবেন্ডের কাছ থেকে টাকাগুলো আনছে সেগুলো আয়না খাইছে, ভুল তারাও করছে। আর আমি যদি যে ডিভোর্স দিছি এই সুযোগটা আমার হাজবেন্ডের কামে লাগাইতে চেতেছে। এখন এগুলো তো আমার পরিবার জানে না। তো একে একে করতে করতে কষ্ট করছি। মনে করেন যেখানে একটা মহিলা বাচ্চা পেটে থাকলে এক মুঠো খাবার বেশি খায়, সেখানে আমি দিনের পর দিন না খাই রইছি। এমনও দিন গেছে যে পেটের খেতে ঘুমায় নাই। ইচ্ছা করলে আমার সৎভাব বাজার করতে পারতো, কিন্তু করে নাই। সে বাজার এই কারণেই করে নাই, সে বাজার করলে যদি আমি খাই, দুঃখজনক। আমিও বাচ্চা পেটেটা থাকা অবস্থায় আমি না খাই রইছি। আর আমার হাজবেন্ড সমস্ত সম্পর্ক আমার সাথে চিহ্ন করে রাখছে। এখন আমি যদি তারে কিছু বলতে যাই, সে বলে যে আমার সাথে তার ডিভোর্স হয়ে গেছে বা তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, দুইটি বাচ্চা থাকি দেখা হইব। এখন আমি যদি কিছু করি তারে বাড়ির থেকে বাইর করে দিব। সে আর কি যত রকম ভয়ভীতি আছে এগুলো আমার দেখাইতেছে। আর আমার হয়েছে কে প্রতিবাদ করবে? করবোটা কে? করবো। আর আমার সদ্রাব এগুলো দেখে খুব মজা পাইতেছে। আমি একজন প্রেগনেন্ট মহিলা, আমার ফালা রেখা গেছে আমার হাজবেন্ড, আমি এখন ঠিকমতো 2 মোটা খাইতেও পাইতেছি না। আমার এটার জন্য খুব ভালো, সে দেখতেছে, এটা খুব এনজয় করতেছে। সে ঘরে বাজার করে না, বাজার করলেন যদি আমি খাই, দিনের পর দিন আমি না খেয়ে রয়েছি। তারপর যাই হোক আমার বাচ্চাটা হয়েছে। বাচ্চাটা হওয়ার আগে ডাক্তাররা বলে যে আপনি যে একা একা চেক আপ করতে আসেন, আপনার সাথে কেউ আসে না,
আপনার সাথে কেউ আসে না? ওই যে স্বাস্থ্যকেন্দ্র আছে না, 10 টাকা দিলেই চেক আপ করা যায়। আমি তো আর ভালো একটা ডাক্তার দেখাইতে পারি নাই, যার কাছে খাবারের টাকা নেই সে ডাক্তার দেখাই কিভাবে? তো 10 টাকা দিয়ে স্বাস্থ্যকেন্দ্র গিয়ে না শুধু একটু ডাক্তার দেখাইলে তারা কি করতো, আমার প্রেশারটা কতটুকু আছে, আমার ওজন কতটুকু আছে, শুধু এতটুকুই দেখতো। দেখা আমার এক সময় বলে কি যে আপনি শুধু একা একা আসেন কেন, আপনার সাথে কেউ আসে না? আমি বলি যে আমার কেউ নাই। বলে আপনার হাজবেন্ড কি করে? আমি বলি যে কিছুই করে না, আমি জানি না সে কি করে। আপনার কার কাছে থাকেন? আপনার মায়ের কাছে থাকি। আপনি একা আসেন না, আপনি একটা ফ্যামিলিটা নিয়ে আসেন না, আপনার ফ্যামিলির সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে। তারপর একদিন ডাক্তার দেখে যে আমি কেউ নিয়ে যাই না, প্রতি মাসে একবার 10টা দিয়ে চেক আপ করাই। পরে ডাক্তার কি করলো, সে আমারে নিজেই বলো যে আপনার কিন্তু ডেলিভারি নর্মাল কখনই সম্ভব না। আমি বলি কেন? বলে আপনি খুব কম জ্বর, আপনার লো প্রেশার, শরীরে রক্তশূন্যতা আছে, আর আপনার বয়স কম, আর বাচ্চারা শরীরে বেশি বড় হয়ে গেছে। এই ডেলিভারি কোনো দিনই নর্মাল সম্ভব না, সিজার করতে হইব। এখন আমি না রাস্তা হাঁটি আর কান্দি যে আমি না খাইয়া ফাটতে থাকতে গেছি ক্লান্ত হইয়া, আমার পেটে বাচ্চা তো বড় হয় কিভাবে? হয়তো আল্লাহর হুকুম, কিন্তু আমার তো সিজার দূরে, আমি তো 10 টাকা দামের একটা ট্যাবলেট এনে দেওয়ার মানুষ নাই। তো আমি প্রতিদিন শুধু আল্লাহরে ডাকতাম, দোয়া ইউনিস পড়তাম। এক সময় না আল্লাহর কি হুকুম, আমার বাচ্চাটা নর্মাল ডেলিভারি হলো। আলহামদুলিল্লাহ। ডেলিভারি হওয়ার পরে আমার হাজবেন্ডের ফোন দেওয়া হলো, সে আসে না, এমন করতে করতে 2 মাস গেছে, 3 মাস গেছে, আমার সাথে লেনাদেনা না করো। সমস্যা হলো কি, আপনার ছেলে নামে? মেয়ে। আমার বড় ছেলের হলো, প্রথম ছেলে হলো, আমার 2টাই ছেলে। তো আমার ছেলেটা হওয়ার পরে সে আসে না, কোনো যোগাযোগ রাখে না। এখন আমরা তো ভাড়াটা বাড়িতে থাকি না, মানুষ অনেক কানাকানি করে, কানাকানি বলে যে মেয়েরা দেখতে শুনতে ভালোই, মাশাল্লাহ চাঁদের মতো একটা বাচ্চা আল্লাহ দিছে, ভাব কিভাবে পারে তার নিজের বাচ্চাটার এভাবে দেখতে না আইসা তোমার হাজব্যান্ড আসলে কই আছে বলো তো? এমনও মানুষ আছে, কেউ কেউ আমার চরিত্র নিয়ে কথা বলে, কেউ কেউ বলে যে বাচ্চার নাকি ভাবই নাই। যখন এই কথাগুলো কানে আসলো না, তখন আর সহ্য হইল না, যে আজকে দোষ করছে আমার মা বাপের, শাস্তি দিছো আমারে, বাচ্চাটার কি দোষ? আজকে আমার এত সুন্দর নিষ্পাপ একটা বাচ্চা, মানুষ চরিত্র নিয়ে কথা উঠায়, আসলে তো আমার বাচ্চার চরিত্র খারাপ না, আমারও খারাপ না, আমার বাচ্চার ভাগ্য অত খারাপ না যত খারাপ আমি মনে করি। তারপর তারে আমি যেভাবে হোক তারে আমি ধরলাম, ধরে বলছি যে দেখো আমি চাই না তোমার নিয়ে আমি মামলা মোকদ্দমা কোনো বিচার সালিসিতে দাঁড়াই, তুমি আইসো আমার বাচ্চাটারে শুধু দেখো, আর কিছু লাগবে না। তারপরে সে আসলো, আয়সা বাচ্চাটারে দেখলো, দেখার পরে সে বললে যে মাশাল্লাহ আমার পুরা গোষ্ঠী তো সবাই কালো, কিন্তু আমার বাচ্চাটা দেখো মাশাল্লাহ কত সুন্দর, চাঁদের মতো, আমার বাচ্চাটার দেখলে কেউ বলবে না আমার বাচ্চা। তারপর এখন আসা যাওয়া করে। তো আমি এক সময় তারে বললাম যে তুমি আসা যাওয়া করে, এখানে তো তুমি কিছু খরচ দাও, তার চেয়ে বলে আসো আমরা একটা ঘরই নেই, এখানে আর থাকবো না, কারণ আমার সৎবাপ সবার কাছে বলে মায়া পালি, নাতি পালি, এগুলা বলে এতদিন মায়া পালছি, এখন নাতিও পালি, তা তুমি এক কাজ করো, তুমি একটা ঘর নাও, আমরা একটা ঘর নেই, আমরা আলাদা হয়ে যাই, আল্লাহ যা খাওয়ায় তাই খামো। তো সে তো কোনো কাজকর্ম কখনোই করতো না, তার ওই জুয়া খেলার নেশা, সে জাপান থাকতেই ছিল, এখন সে জুয়াই খেলা, এখন সে নেশাই করে। তো মানুষ আছে না, পরিবর্তন হইতে কতক্ষণ লাগে, তো আমার একটা আশা ছিল সে একদিন পরিবর্তন হবে, সে জুয়া খেলে, নেশা করে। তারপরে কিছুদিন পরে আমার আরেকটা ছেলে হলো, আমার 2 বছর, ও সে 2 বছর পর আমার 2টা ছেলে এখন বর্তমানে। তো আমার ছেলে 2টা হলো, তো আমি ভাবতাম যে সে একদিন ভালোই হয়ে যাবো, মানুষ ভালো হইতে কদিন লাগে, তারে না অনেক বোঝাইতাম, দেখো আমাদের কিসের দুঃখ, তুমি কাজ না করো সমস্যা নাই, তোমার বাপের কাছ থেকে যেভাবে সংসার করছো বাপের কাছ থেকে আনো, মায়ের কাছ থেকে আনো, বোনের কাছ থেকে আনো, সবার কাছ থেকে আনো, কিন্তু আইনা তো তুমি সংসার ভাঙো না, সব টাকা জুয়ায় উড়াই দিয়ে আসো। এই যে তুমি এত টাকা পয়সা কামাই করে নিয়ে বাংলাদেশ আসছো, কি করছো? সব টাকা জুয়াই ফিনিশ। তার চেয়ে বলে একটা কাজ করি, তুমি এই জুয়া সাইরা দাও, আর আমিও কিছু করি, তুমিও কিছু করো। ওই আগে যে সে বিবাহ করছিল, সেই সংসারটা বোধহয় আমার শ্বশুরই টানে, কারণ সে বলছিল আমার শাশুড়ির আপন বোনের মেয়ে। আচ্ছা, তো তারা হাতে ধরে আনছে, এখন তাদের দেখছেন তো তারাই করব। এখন আমারে তো সে পছন্দ করে বিয়ে করছে, আর আমার দেখছেন তো তারা করব না। তারপরে মনে করেন বলতো কি যে আর কি, জুয়া যে কোনো মুহূর্তে হোক, যেইভাবেই হোক, তার টাকা চাই আর তার জুয়া খেলতেই হইব। এরকম করতে করতে ভাবতাম কি যে এই 2টা বাচ্চা আল্লাহ দিছে, এখন মানুষের যে একটা যন্ত্রণার একটা শেষ থাকে, তার আমি ব্যবসা করব, টাকার জোগাড় করে দাও, ব্যাংকের থেকে লোন নিয়ে দেই, মানুষের ঘরটা কিস্তি উঠাইয়া দেই, সুদের উপরে টাকাই না দেই, মানুষের কাছে ধার কর্য কইয়া দেয়, সে ব্যবসা খাড়া করাইব। এমন কি করা, সে ব্যবসা তো খারাপ করায় না, দিন ভরা ঘুমায়, রাত ভরে জুয়া খেলে, এদিক বাড়িওয়ালারও ভাড়া দিতে পারি না, বাড়িওয়ালা অপমান করে, সুদখরের কাছ থেকে টাকা আনছি, তাও টাকা দিতে পারি না, তারা অপমান করে, মানুষের কাছ থেকে ধার কর্য রুয়া টাকা আনছি, দিতে পারি না, তারা অপমান করে। আর কি, যখন তোমার ছিল তখন তুমি জুয়া খেলছো, নেশা করছো, যা খুশি তা করছো, এখন তো কিচ্ছু নাই। বলেন এখন তো আমাদের কিচ্ছু নেই, এখন তো থামো, মানুষ একসময় ভালো হয় না। আমি তো দেখছি আমার জীবনে যে মানুষ চুরি করে খাইছে, ডাকাতি করে খাইছে, এখন তারা হাজি সাহেব, তারা এখন ভালো হয়ে গেছে, নিজে পায়ে দাঁড়াইছে, হজ করে আসছে, এখন তারা হাজি সাহেব। তুমি তো চোরও না, ডাকাত না, তুমি নেশা করো, জুয়া খেলো, সাইরা দাও না। মানুষ ইচ্ছা করলে কি না পারে? নিজের সন্তানের জন্য, স্ত্রী সন্তানের জন্য মানুষ কি না করে। তুমি একটু চেষ্টা করো না। তা আমি এইভাবে বুঝাইতে বুঝাইতে তারে আমার জীবনের 15টা পার হয়ে গেছে।
এমন কোনো বুঝ নাই আমি তারে না বুঝাইছি, আর এমন কোনো চেষ্টা নেই আমি না করছি, কিন্তু না, আগে যখন নিজের টাকা ছিল তা তো বরবাদ করছে, এখন সেই সুদেরা টাকা নাই খেলে, সুদেরা টাকা নাই গেসা খায়। এখন মানুষ রাত পহেলে আল্লাহর নাম মুখে নেয়, আর রাত পহেলে দরজা খুলে দেখি পাওনাদার ধরে খাড়া। আর কি যত প্রকার অপমান অপদস্থ হচ্ছে সব আমার উপরে। তারপর একসময় সিদ্ধান্ত নিলাম যে না, এভাবে তো চলে না। একজন স্ত্রী হিসেবে অপমান অপদস্থ, শ্বশুরবাড়ির মানুষের অপমান অপদস্থ, শ্বশুরবাড়ির মানুষের ধারণা যে হেরপোলার যত টাকা পয়সা ছিল এগুলো সব আমার পিছে বাই করছে। আসলে তো কিছুই না, তারাও জানে যে তার ছেলের চরিত্র খারাপ আছে, তার ছেলের জুয়া খেলা, নেশা করা, মিথ্যা কথা বলা, এমন কিছু তার মেথো সমস্যাও আছে। মানুষের চরিত্র একদিক দিয়ে তো ভালো থাকে, তার কোনো দিক দিয়ে ভালো ছিল না। তারপরেও সংসার করে কেন খাইছি জানেন? আমার বাপ নাই, বড় একটা ভাই নাই। আজকে আমার বাচ্চা দুইটা ছোট ছোট রাইখা যামো, কে দেখবো? আর নিয়া যামো তো কই, নিয়া যামো তো কই এই ছোট ছোট দুইটা বাচ্চা নিয়া? তা ভাবতাম কি যে আল্লাহ দিন যাক রাত পোক, কোন একটা দিন তো আসবো যে আমার দিন আমার দিকে আল্লাহ মুখ তুলে তাকাইব। তো এগুলা ভাবতে ভাবতে দেখি যে না, এখন এতদিন মানুষ আমার অপমান করছে, এখন আমার বাচ্চাদের অপমান করে। এই তোর বাপে তো খারাপ, ক্যারে তোর বাপে বানায় জুয়া খেলে, নেশা করে, মাইসে থাকা টাকা ওলাদ করে, টাকা দেয় না, জায়গায় জায়গায় গাঁজা খায়। ওখান থেকে রিপোর্ট আসে। হ্যাঁ, কি করমু, কি বলুম? আমাদের এলাকায় ব্যান্ড মারা যে যদি কেউ নেশা খায় এবং বিক্রি করে তারে ডাইরেক্ট মাইরা ফেলাইবা। সে জায়গায় নিয়ে আসছে, সে গাঁজা খায়। কে আপনি? বলে আমি অমুকের হাজবেন্ড। তারপর সন্ধে হয়তো নয়তো বিতার পড়ছে বাড়িতে, এখন হয়তো নিয়ে তারে পিটাইবা, নয়তো জরিমানা দাও। তারপর আমি জানি না, দেখো তোমারে নিয়ে আমি 15 বছর সংসার করে আমার মান সম্মান ইজ্জত সব গেছে তোমার কাছে। এখন এমন একটা পজিশনে তুমি আইছো যে জুয়া খেলার যে নেশা করে তার কাছে ঘরের স্ত্রী সন্তানের মান সম্মানের ইজ্জতের কোনো নাই, কোনো ভ্যালু নাই। বাচ্চা দুইটা নিয়ে আলাদা হইলাম যে এতদিন তো আমি দেখছি এখানে নিয়ে সংসার করতে গেলে বাচ্চা দুইটা লেখাপড়া হইতেছে না, আমি কি সুদি দিমো নাকি ঋণ পরিশোধ করুম, না বাচ্চাদের লেখাপড়া করুম, না সংসার করুম, কি করুম? করতে কিছু একটা তারপরে করলাম যে ভাই তোর রাস্তায় তুই থাক আর আমার রাস্তায় আমি। ঘরের ফার্নিচারটা নিচে শুদ্ধ বেচা নেশা পাইছে, জুয়া খেলছে, কিচ্ছু নাই। আর তারপর বাচ্চা দুইটারে নিয়ে আলাদা হয়ে বাচ্চা দুইটারে নিয়ে আমি একটা ক্লিনিকে চাকরিতে লাগলাম। ক্লিনিকে চাকরিতে লাগার পরে দেখি যে যেই টাকা তারা আমারে বেতন দেয় এই টাকা বেতন দিয়ে ঘর ভাড়া, সংসার খরচ এবং বাচ্চাদের লেখাপড়া হইতেছে না, হইব না, সম্ভব না। আচ্ছা, তারা আমার বেতন ধরছে 6,000 টাকা, অথচ আমার বাসা ভাড়ায় 7,500 টাকা। বড় ছেলেটা এক স্কুলে পড়ে, ছোট ছেলেটা আরেক স্কুলে পড়ে। তারপরে আবার এই খাওয়া খরচা আছে না, বাচ্চাদের টিফিন খরচা আছে না, হয় না। আমি যত দিক দিয়ে কুলাইতে চেষ্টা করতেছি, পারতেছি না। তার মধ্যে হাজব্যান্ডের কিছু ঋণ তো কান্দে আসি। তারপরে চিন্তা ভাবনা করলাম যে এমন কি করা যায় যা করলে আমার বাচ্চা দুইটার আমি অন্তত লেখাপড়া করাইতে পারুম, মানুষ করতে পারুম। তারপরে সিদ্ধান্ত নিতে নিতে প্রতিদিনই আল্লাহরে ডাকি, আল্লাহ একটা তো রাস্তা দেখাও, কিছু তো একটা রাস্তা আমার জন্য আছে যে আমি অন্তত বাচ্চা দুইটারে মানুষ করতে পারুম। তারপর হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি বিদেশ যাইগা। ওকে। কত সালের দিকে এটা? এটা 2014 সালে। 14 সালের দিকে, হ্যাঁ। তারপর 2014 সালে সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে আর থাকুম না। বাচ্চা কার কাছে থাকবে তখন? তখন বাচ্চাদের রাইখা গেলাম মায়ের কাছে আর আমার ছোট ভাইয়ের কাছে। ততদিনে আমার সৎ বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। ঠিক আছে। সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন আমার মায়ের লেখাপড়া আমরাই করি, যেমন আমার বড় বোন, আমি, আমার ছোট ভাই আমরাই করি। তো আমার মারে বললাম যে মা, আবার আমার ছোট ভাইয়ের কাছে ছিল, মারে আমার কাছে নিয়ে আসছি। মা দেখতেছে যে আমার সংসারে যেরকম অশান্তি চলতেছে, এখন সে নিজেরও দোষ দেয়, দিলে কি হইব, সেদিন তার ফিরে আসবো না। তো মারে বললাম যে মা, এই চাকরি করে তো আমার সংসার চলবো না, না, এই চাকরি করে যদি আমি এখন সংসার চালাইতে যাই আমার বাচ্চা দুইটা লেখাপড়া হইব না, কিছু তো একটা আমার করতে হইব, আমি কি করতে পারি? তো মা বলে যে কি করবি? আমি কি বুদ্ধি দিমু তোরে? তারপরে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আমি বিদেশ যাইগা, গেলে কেমন হয়? তো মা বলে যে বিদেশ যাবি, কই যাবি? যেখানে আল্লাহ আমার রিজিক রাখছে আমি সেখানেই যাই। তারপরে পাসপোর্ট করলাম, আর্জেন্ট পাসপোর্ট করলাম। পাসপোর্ট কইরা ওই যে ক্লিনিকে যে চাকরি করতাম চাকরিটা ছাইড়া দিলাম, ছাইড়া দিয়া তারপরে ট্রেনিং দিলাম। ট্রেনিং দিয়ে আমি 1 মাসের মধ্যে বিদেশে রওনা দিলাম। এই যে দালাল, যে দালালের মাধ্যমে আমি গেছি, সে দালাল ছিল চিটাগাংয়ের। ওকে। তারে আমি কখনো চোখে দেখি নাই। আর আরেকজন ছিল, সে ছিল নোয়াখালীর। যে নোয়াখালীর ছিল সে জানতো যে আমি কই যামু। যে চিটাগাংয়ের ছিল সে জানতো না যে আমি কই যামু, আমারে কই না হইতাছে, কি হইব আমার সাথে। তো যাই হোক, তাদের সাথে আমি ফোনের মাধ্যমে যোগাযোগ কইরা এক পর্যায়ে আমি রওনা দিলাম 2015 সালের এপ্রিল মাসে। 2015 সালের এপ্রিল মাসে রওনা দিলাম। তো মনে করেন তখন এপ্রিল মাসের 8 তারিখে
2015 সালের এপ্রিল মাসের 8 তারিখে সকাল 6টা বাজে আমি ঘর থেকে বাইর হয়ে গেলাম। 11টার ফ্লাইট ছিল। তো এখানে যে পৌঁছাইতে ওর দেশে 4:30। ওকে। ওই দেশে 4:30 বাজে আমি ওইখানে গিয়ে পৌঁছাইলাম। আমার এয়ারপোর্টে ঢোকা মাত্রই আমার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে নিল। আমি এয়ারপোর্ট থেকে বাইর হওয়ার সাথে সাথে দেখি 2 জন আরবি বসা। আমারে দেখা আর কি জিজ্ঞেস করলো যে, তুমি নাদিয়া? জি, আমি নাদিয়া। তারপরে বলে যে, এই আরবিতেই বলতেছে যে, তোমার পাসপোর্টটা দাও। পাসপোর্ট আমার হাতে যা ছিল সব নিয়ে নিল। নিয়ে আমার একটা ট্যাক্সিতে বসাইলো। তাদের যে গাড়ি, তাদের যে ওই যে প্রাইভেট কার বলে না, সেই কারে বসাইলো। বসানোর পরে আমারে প্রশ্ন করতেছি, তুমি কি আরবি জানো? তা আমি বললাম যে, না, আমি তো আরবি জানি না। তাহলে তুমি হিন্দি জানো? আমি বলি যে, যখন প্রশ্ন করলো যে, তুমি আরবি জানো? তা আমি বললাম, হিন্দিতেই বলতেছে, ইনতে আরবি মালুম? তা আমি বললাম যে, আনা মাফি আরবি, উর্দু। তা আমি বললাম যে, উর্দু সহায়স মালুম। হুম। তো উনি বলতেছে, তুমি তুমি যখন এদিকে আইসো, তুমি দালালে কত টাকা দিছো? আচ্ছা। তা আমি বলি যে, না, আমি তো দালালে টাকা দিই নাই, আমি সব নিজের টাকা নিজে করে আসছি। আমার টিকিট আমি কাটছি, আমার পাসপোর্ট আমি করছি, ফিঙ্গারপ্রিন্ট, তারপরে ম্যান পাওয়ার, যা যা করা লাগে এগুলো আমি সব করে আসছি। হ্যাঁ, হিন্দিতে সে আমার প্রশ্ন করতেছে, আমি হিন্দিতে জবাব দিতেছি। তাই আমার বলতেছে, তুমি কি শাদিশুদা, মানে তুমি কি বিবাহিত? আমি বলি যে, আমি বিবাহিত, আমার 2টা বাচ্চা আছে। বাচ্চা 2টা কার কাছে? আমার মার কাছে। এখন আমি দেখতাছি যে সে যে রাস্তাটা যাইতাছে, এই রাস্তাগুলা না, আমি যেমন আমি ইউটিউবে দেখছি সেগুলা না। যেমন আমি টিভিতে দেখতাম, তখন তো ছিল না। টিভিতে দেখতাম যে দুবাই শহর এত সুন্দর, হ্যাঁ, স্পেন এত সুন্দর, এটা এত সুন্দর, কিন্তু ওই দেখার মধ্যে না এই দেখায় কোনো মিল নাই। কারণ আমার যে রাস্তাটা নিতেছে, সেটা প্রথম ছিল বিশাল বড় মরুভূমির মাঝখান দিয়ে রাস্তা। হুম। তারপর যাইতে যাইতে এক পর্যায়ে গেলাম, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, সেও আবার কি লাল মাটির পাহাড়ের মতো। তারপর আবার যাইতেছি, গাইতে যাইতে কত দূর গেলাম, তারপরে এক সাইডে পাহাড় আর এক সাইডে রাস্তা, মানে এই সাইডে রাস্তা, এই সাইডে পাহাড়, মাঝখান দিয়ে আর কি রাস্তাটা। যাইতে যাইতে তারপর আবার ঢুকলাম পাহাড়ের ভিতর দিয়া রাস্তা। এইভাবে যাইতে যাইতে আমি যতক্ষণ না কান্দাকাটি করছি, এই দৃশ্যগুলো দেখলাম আর কি কান্দাকাটি বন্ধ হয়ে গেছে। আমার আসলে কই নিতেছে, আমি আসলে কই যাইতেছি। তারপরে চলতে চলতে একটা গ্রামের ভিতরে গিয়ে ঢুকলো গাড়িটা। আচ্ছা, এটা কি দুবাই ছিল? আমি না রে, জীবযাত্রার আচ্ছা, ছিল। একটা গ্রামের ভিতরে ঢুকলো। গ্রামটা না অনেক বড়, অনেক বড়। অনেক বড়, ওদের গ্রাম কি আমাদের মতোই নাকি? একটু অন্যরকম। আচ্ছা। যেমন আমাদের দেশের গ্রামে পাশাপাশি বাড়ি থাকে না, ওদের পাশাপাশি কোনো বাড়ি না, অনেক বড় গ্রামটা, শুধু খেজুর গাছ আছে গ্রামটার মধ্যে, আর বড় বড় নিম গাছ, মোটা মোটা, মনে হয় এক একটা নিম গাছের বয়স 200-250 বছর হইব আর কি, অনেক পুরানা। এরকম যাইতে আছে, শুধু ইউটার্ন নিতেই আছে গাড়িতে, ইউটার্ন নিতে 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 মনে করেন আমার মনে হয় 2 ঘন্টা হইব, আমি শুধু এইভাবেই চললাম। এভাবে ওই রাস্তার থেকে পাহাড়ের রাস্তা, নদীর রাস্তা, সমুদ্রের রাস্তা দেখতে দেখতে ওই গ্রামে ঢুকার পর মানে আরও আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেছে। তারপর এক সময় গিয়ে আবার ঢুকলে একটা বিশাল বড় বাড়ি, বাড়িটা চারদিক দিয়ে বাউন্ডারি দেওয়া, আর বাউন্ডারি চারদিক দিয়ে নিম গাছ। বেল বাজানোর পরে একটা বৃদ্ধ মহিলা বাইর হয়ে আসলে পরে মহিলার আমিও সালাম দিলাম, সেও সালাম দিল। ওই আরবি আমার নিয়ে গেল, নেওয়ার পরে বললো যে এটা নাদিয়া, আমার পাসপোর্টটা তার হাতে দিয়ে দিল। তার হাতে দেওয়ার পরে সে আমার বাড়ির ভিতরে ঢুকাইলো। বাড়ির ভিতরে ঢুকানোর পরে বলে যে আগে মুখাত দাও। মুখাত দুনের পরে ফ্রেশ হওয়ার পরে আমারে বলে যে তোমার ব্যাগে কি কি আছে এগুলো সব ডাইলা আমারে দেখাও। ইশারায় বলতেছে। তা ওই লোকটা যে আমার পাসপোর্টটা তার হাতে দিয়েছে, সে বলছে যে আমি আরবি জানি না, আমি উর্দু বুঝি, হিন্দি বাবা, উর্দু বুঝি। সে আমারে হিন্দিতেই বলতেছে যে তুমি কি কি আনছো এগুলো আমারে দেখাও। তাইলে দেখাইলাম। দেখানোর পরে আমার ওই কাপড় চোপড়ের মধ্যে এতটুকু একটা ফোন বুক ছিল। ওই ফোন বুকটার মধ্যে সবার নাম্বার লেখা ছিল, আমার যত আপনার আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার, সবার নাম্বারগুলো আমি লিখে নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে সে আমার কাছ থেকে ফোন বুকটা নিয়ে নিল। ওকে। নিয়ে নিল আর আমার একটা রুম দেখাইলো, বলে যে এই রুমটা তুমি থাকবা। আমি দেখলাম যে ওই রুমটা না দরজা মজবুত না। আমারে যখন সে ঘুরায় ঘাগায় দেখাইতেছে, আমি দেখতে দেখতে এক পর্যায়ে দেখলাম যে রুমটার দরজা মজবুত না। কারণ আমি এখানে বিদেশ যাওয়ার আগে শুনছি তো যে আরবিরা বেশিরভাগই খারাপ হয়। হ্যাঁ। এখন দরজা যদি মজবুত হইতে বা আমি একটু সেফ থাকতে পারুম।
আল্লাহ না করে যদি এমন পরিস্থিতি আমার জীবনে ঘটে। তা আমি বললাম যে না, এটা তো একটা আসি আমার দেখাইতে দেখাইতে শেষ ফিনিশিং দেখাইলো একটা স্টোর রুম। বাড়িটার মধ্যে সব রুম মোট 11টা রুম, 11টা রুমের মধ্যে একটা স্টোর রুম আছে। সেই স্টোর রুমের দরজাটা আবার খুবই মজবুত। তা আমি বললাম কি যে মামা ওই রুমে না, আমি এই রুমে থাকুম। বলে যে এটা তো একটা স্টোর রুম। আমি বললাম না সমস্যা না, আমি এখানেই থাকুম। তা আমি যখন গেছিলাম তখন খুব গরমের সিজন ছিল, প্রচণ্ড গরম ছিল। তা বলে যে তুই এখানে কিভাবে শুবি? আমি বলে না পারুম। তারপরে আসে বুড়ি ছিল, বুড়ির 4টা ছেলে, 4টা ছেলের মধ্যে একটা ছেলে বিবাহ করছে, তো সে আলাদা হয়ে গেছে। যেমন সরকারি চাকরি করতো ফৌজিতে, ফৌজি বলে যেটারে, ফৌজিতে সে বউ পোলাপানি আলাদা থাকে। বুড়ির সাথে 3টা ছেলে থাকে, 3টাই অবিবাহিত। আর একটা মেয়ের ঘরে নাতিন আর একটা ছেলের ঘরে নাতিন, এ 2টাও বুড়ির সাথে থাকে। যাই হোক, এখন আমি গেছি, যার পরে আমি তারা প্রশ্ন করতেছি যে এই গেছে আমারে সব কিছু দেখাই দিল, কিভাবে কাজ করুম সব কিছু বুঝাই দিল। সে দোকান থেকে ফোন করে আমার জন্য একটা ঘড়ি আনাইলো, ওই যে অ্যালার্ম ঘড়ি আইন না, মানে 4:30 অ্যালার্ম লাগাই দিল। আর 4:30 বাজে ঘুম থেকে উঠবা, উঠা ফজরের নামাজ পড়বা, তারপরে রাস্তাঘাট ঝাড়ু দিবা, কিভাবে কি করুম ওগুলা সে আমার বুঝাইতেছে। বোঝানোর পরে তা এখন আমি 4:30 বাজে উঠি, প্রতিদিন 4:30 বাজে উঠি। আজান হয়, আজানের সময় ফজরের নামাজ পড়ি, একটু আল্লাহ বিল্লাহ করি, দৌড়াদৌড় পড়ি, একটু কোনো রকম ফয়সা হয়, তখন আবার কাজে করতে বাইর হয়ে যায়। তো এইভাবে কাজ করি, কিন্তু একটা জিনিস খেয়াল করছি, তারা না আমার খাইতে দেয় না। আচ্ছা, না খাইতে দেয় না। তা আমি আর কি, খাওয়া দাওয়া খুবই কষ্ট। একে তো আমি লো প্রেশারের মানুষ, আরও যদি খাইতে না দেয় তাইলে তো মানে সুস্থ থাকার কথা না। আমরা তো ওই পজিশনে বড় হই না যে চুরি চামারি কইরা খামু। চুরি করে তো কোনোদিন খাই নাই, খাইতে তো পারি না। বুড়ি যখন বাইরে যায় তখন আমি দেখি যে খাওয়ার আসলে কি আছে, সে বাহিরে যাওয়ার আগেও কিচেনটারে তালা মাইরা রাখা যায়। আর কি আমি যে কিছু খামু ওই রাস্তাও নাই। সে আমার এই যে দুপুরে যেমন ধরেন আজকে তারা বাসায় থাকবো না, আজকে তারা বাহিরে খাইবো, তা আমি যে কি খামু খবর নাই। তারা মনে করে যে আমাদের কিনা আনছে, আমরা কাজের লোক, আমাদের শুধু কাজ আর কাজ, আমরা আরামই করুম কেন, আর আমরা খাবারই খামু কেন? আমাকে খাওয়ার আর আরাম করার কোনো দরকার নাই। তো এইভাবে করতে করতে 3-4 দিন 5 দিন গেছে গা। তা আমি একদিন তার হিন্দিতেই আর কি, সে যেমন হিন্দি বুঝে, আমি তার হিন্দিতেই বলতেছি যে মামা আমি তোর এটা কথা বলি যে আচ্ছা তোর আমার বেতন কত ধরছস? বলে যেন তোমার বেতন 3 মাস পরে ধরা হবে। কেমন কেন? আমরা এটা আমাদের নিয়ম, 3 মাস পরে আর কি তারা ফাইলা করব আমার বেতন কত। আমি বলছি যে মামা দেখ এটা বলিস না, 3 মাস পরে দিলে তোরা আমার বেতন দিবে। এক কাজ কর মামা, আমার প্রতি মাসে বেতনটা দিয়ে দে। আমার 2টা বাচ্চা রেখে আইছি, আমার বাচ্চা 2টা লেখাপড়া করে, আমি যদি টাকাই না পাঠাই হয়তো ওর মায়া কইরা কেউ দিব, খাইতে দিব, কিন্তু আমার বাচ্চা দিয়ে তো লেখাপড়ার সুযোগ কেউ দিব না, লেখাপড়ার খরচ তো কেউ দিব না। তো আমরা দিলে প্রতি মাসের বেতন প্রতি মাসে দিস। আর আমার বেতন কত দিবি? বলে তোমার বেতন এত টাকা দিম। আমি হিসাব করে দেখি বাংলাদেশে 10 থেকে 11,000 টাকা। আমি বলি কি যেন না, আমারে তো দালাল বলছিল যে আমার বেতন নেব বাংলাদেশের 19 থেকে 20,000 টাকা। আমি তো সেজন্যই তাইছি 10,000 টাকা 11,000 টাকা বেতনের জন্য কি আমি বিদেশ আসছি? তাহলে তো আমার বাংলাদেশেই ভালো ছিল। না আমি এই বেতনে কাজ করুম না। বলে তাহলে তুমি কি করবা? আমি তাহলে বাংলাদেশে চলে যাবো। বলে না, তুমি তো বাংলাদেশে যাইতে পারবে না। কেন আমি বাংলাদেশে যাইতে পারবো না? তোমারে আমরা 12,000 দিরহাম দিয়ে কিনে আনছি। ওকে, আমার এই কথা শোনার পরে না আমার মুখে আর কোনো শব্দ নাই। যে আমি বলি যে কি বলেন আপনি, আমারে 12,000 দিরহাম দিয়ে কিনে আনছেন? বলে হ্যাঁ, তোমারে আমরা 12,000 দিরহাম দিয়ে কিনে আনছি, এমনকি তোমার টিকিট হতে শুরু করে তোমার পাসপোর্টের পয়সাটা পর্যন্ত আমরা দিছি। এই যে দেখো না, আমাদের এখানে যারা আসে তাদের আমরা কিনে নিয়ে আসি। ওইখানে কথা বলার পরে না আমার মুখে আর কোনো ভাষা নেই। আর তার ব্যবহার দেখে আমার কাছে মনে হয়েছে যে এখন যদি আমি বেশি প্রতিবাদ করতে যাই হয়তোবা সে আমার গায়ে হাতও তুলতে পারে। কারণ আরবিরা হাউসমেটরে মারে, এটার রেকর্ড আগের থেকেই আছে। তাহলে আমি কিচ্ছু বলি না। এখন বলি জাল্লা কইয়া বললাম আমি, আজকে যদি ঘরের স্বামীটা ভালো হইতো তাহলে কি কোনোদিন আমার এই পরিস্থিতিগুলো দেখতই? আমি কার বউ আর কে আমার এই বেচ্চা খায়, এই নানান ধরনের চিন্তা ভাবনা, কখন চিন্তা ভাবনা করার জন্য কাইন্দা কাইটটা ভেঙ্গা পড়লে চলবো না। আর বুদ্ধি খাটাই কাজ করতেইব।
কি করা যায় কি করা যায়? তো প্রতিদিন ময়লা ফালাইতে যাই। ওই যে সকালবেলা 4:30 বাজে উঠি, ওইটা ঝাড়ু ঝাড়ু দেই। রাস্তা দিয়ে লোক যাইতে দেখি না, তো বলে কি ভাই একটু ফোনটা দিবেন, আমি একটু বাড়িতে কথা কমো। কেউ না আমারে দেয় না। এই যে পত্রিকা দিতে আসে না, সেই ছেলেটা বাঙালি ছিল। আমি বলি কি ভাই তোর ফোনটা একটু দিবি? বলে কেন? আমি বলি দেখ আমি আইছি, আমার একটু কারোর সাথে যোগাযোগ করতে দেয় না, আমার একটা ফোনও দেয় না, আমি বাইসে আছি না মইরা গেছি, আমার ফ্যামিলিও এটা জানে না। আর যে বাচ্চাকে দুঃখে আমি দেশ ছেড়ে বিদেশ আসছি, আমার বাচ্চা দুইটাই কেমন হয়েছে তাও আমি জানি না। আমার একটু ফোন দেন না ভাই, আমি একটু কথা বলি। বলে দেখেন এরা আরবি ডেঞ্জারাস, এরা যদি দেখে আমি আপনারে ফোন দিছি তা আমারও মারবো আপনারও মারবো, দরকার নাই আপনি ফোন চাইন না আমার কাছে। তারপরে না প্রতিদিন খালি আল্লাহ ডাকে আল্লাহ একটা রাস্তা বাই করে না। না খায় কষ্ট মানুষ কতক্ষণ করতে পারে? ওই যে সকালে 2 পিস ব্রেড দেয়, ওইটাই আমার খাবার। হ্যাঁ, আর তারা যদি রাত্রে দাওয়াত খাইতে যায় তো যখনই ঘর থেকে বাইর হয় তখন আর কি লক করে বাইর হয়। আর বাইরে যেতে যদি না যেতে পারেন, আর বাইরে যেতে না যেতে পারেন লক করে বাইর হয়, আর কিচেনটারও লক করে বাইর হয়। আর এই কিচেনটা যাতে রান্নাঘরটা যাতে খোলা থাকলে আমি যদি কিছু খাই বা কিছু বুঝি না, ওরা খাবার দিতে ওদের সমস্যা কি? জানি না, তারা আমাদের কিনে আনছে, আমাদের খাবারের আর আরাম করার কোনো হক নাই। ও মাই গড, তারা ওইভাবেই রাখবে? তারা ওইভাবেই রাখবো যেভাবে তাদের ইচ্ছা। তো এইভাবে করতে করতে মাসখানিক হয়ে গেছে। এখন আমার অবস্থা খুবই সিরিয়াস, আমি শারীরিক দিক দিয়ে খুব অসুস্থ হয়ে গেলাম। তারপর নিয়ে গেলাম ওরে হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে ডাক্তার দেখে বলল যে মেয়েটা খুব কমজোর, ওরা একটু করেন, ওরা একটু ভালো মন্দ খাওয়ান ও সুস্থ হয়ে যাব। এমন করতে করতে তারা তাদের কাজই করে। পরে একসময় 2টা বাঙালি মেয়ে ময়লা ফালাইতে গিয়া পরিচয় হয়েছে। তখন ওই মেয়েদের বললাম যে দেখ আমি এরকম কষ্টে আছি, আমার যদি পার্স একটু সাহায্য কর। বলে কি সাহায্য করুম বোন, আমি আমার একটা ফোন দে। তারপরে ওরা একটা চুরি করে ফোন দিল, ফোনটারে বন্ধ করে না ঘরে রাখলাম। ঘরে রাখার পরে সেই দালালের সেই আমার বাচ্চাদের ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে বাবা আমি ডায়েরিতে একটা নাম্বার লিখা রাখছি, সেই নাম্বারটা আমারে দাও। সেই নাম্বারটা দিল যে চিটাগাঙের যে দালালের মাধ্যমে আমি গিয়েছি। তারে বললাম যে ভাই এরকম এরকম এখানে আমার খাওয়ায় কষ্ট, হ্যাঁ এখানে আমি কি করবো, আমি এখানে থাকতে পারব না। আর তারা বলে আমার বেতন নাকি এত, আমি কম বেতন এত কষ্ট করে আমার লাভ কি? বললে তো তুই কী করবি? আমি বলি যে আমি দেশে যাবো গা। বলে না এরা তো তোরা 2 বছর আগে ছাড়বো না। আমি তো আপনারা বলেন যে আমার টাকা আমি আইসি, অত ছেড়া বলে যে আপনারা নাকি আমার বিক্রি করছেন। বলে যে দেখ এরা তো আমি করি নাই, যে নোয়াখালী ছিল সে করছে, যে সে যত বিক্রি করছে এটা আমিও জানি না। তা আমি বলছি সত্যকরণ তো ভাই আপনি কত টাকা খাইছেন? বললে যে আমার এই মাত্র 300 টাকা দিছে বাংলাদেশের। তারপর আমি বললাম যে ভাই অভিশাপ ছাড়া আপনাকে আমার আর কিছুই আসে না, তখন আমি এখান থেকে কিভাবে বাইর হবো আমারে বলেন। বলে তুই কই আসো? তা আমি বলি যে জায়গাটার নাম লেখা আছে কালবা, এটা অনেক দূর। তারপরে বলে যে তুই কী করবি চাস? আমি বাইর হয়ে আসি, আমারে যদি পারেন দেশে পাঠাই দেন, আইলে পারলে আমারে অন্য কোথাও রাখেন। পরে সে বলে কি তুই শারজায় আস। তারপর সকালবেলা 4:30 বাজে উঠলাম, উঠা এই নামাজ পড়া বাহিরে সাফ কইরা বাইরে গেলাম। বাইরে রাস্তা খুঁজে পাইতে আধা ঘন্টা সময় লাগলো। আধা ঘন্টা পরে একটা ট্যাক্সি দেখলাম যে যাইতেছে। ট্যাক্সিটারে হাত ইশারা দিলাম, পরে ট্যাক্সিটা আইসা থামলো। থামার পরে ট্যাক্সিতে একদম সোজা শারজায় চলে আসলাম। শারজায় আইসা তারপরে এক বাঙালি আপারে ফোন দিতে বলল যে তুই ফোন দে, ফোন দিলে তোরা সাহায্য করব। পরে এক আপারে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে সেই আপা আমারে করলো কি নিয়া তার কাছে 12 দিন রাখলো। রাইখা একটা পাকিস্তানি ফ্যামিলিতে কাজে লাগাই দিল। তারপরে এইভাবে কাজকর্ম করতে করতে মনে করেন দেখা গেছে অবৈধ তো কাজ নাই, তো কাগজপাতি নাই, তো দেখা গেছে অনেকে না কাজ করাইতেছে ঠিকই কিন্তু ওই বেতনটা দিতেছে না, যেটা আমার হক। আবার কিছু বলতেও পারি না, দেখা গেছে কিছু বললে তো কাজে ঠিক না করে দিব। তারপরে আমার তো কাগজপাতি নাই, কই যামো, আমার তো আর কেউ রাখবো না। সবাই কাজে রাখার আগে জিজ্ঞেস করে তোমার কি কাগজপাতি আছে? তা আমি সবাইরে বলি যে আমার উপর আল্লাহ ছাড়া আর কেউ নাই, যদি আমার রাখো আর না রাখলে কিছু করার নাই। তো অনেকে আছে রাখে, 2-4 মাস দেখলে বুঝে যে না এটা রাখা যায়। কারণ ওই দেশে আর যেই দেশেই হোক 2টা জিনিস তারা খুব মূল্য দেয়, 1 বিশ্বাস থাকতেইব, আর 2 পরিষ্কার পরিচ্ছন্নতা। আল্লাহর রহমতে 2টাই আমার ভিতরে ছিল। এই কারণে আমার ম্যাডামরা না আমার কম বেতন রাখতো ঠিকই, দেখা গেছে 2 টাকা আবার তারা ইচ্ছা করে দিই। তারপরে এই তো 2018 সালে আল্লাহর রহমতে সরকারের সুযোগ দিল পরে নিজেও কিছু টাকা জমাইছিলাম, ধারকর্য কিছু করছিলাম, সব কিছু কইরা তারপরে মিলায় জিলা ম্যাডামের কাছ থেকেও কিছু হালাত নিয়ে তারপরে এই যে পাসপোর্ট উঠাইলাম।
পাসপোর্ট উঠায়া তারপরে এই জালার রহমতে এখন আমি লিগাল হয়ে গেলাম। তারপর লিগাল হওয়ার 2 বছর পরে এই যে দেশে আসলাম, এখন মানে আপনি লাস্ট টাইম কাজ করেছেন দুবাইতে। দুবাইতেই। আপনার ভাগ্য কোনো চেঞ্জ হয়েছে এতদিন যে কাজ? না, ভাগ্য এখন ওই এরকমই চলতেছে যে এরকম যাইছিলাম। এখন আমি আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছে, অন্তত বাচ্চা দুইটা লেখাপড়া তো করাইতে পারছি। মানে কিছু টাকা পয়সা রোজগার করতে পারছেন যেটা দিয়ে নিজে চলা। আমার অত টাকা ক্যাশ টেবিল কিছুই নাই, তারপর আমি যতটুকু পারছি যে আমার বাচ্চাদের একটা ভালো পরিবেশে রাখতে চেষ্টা করছি। আপনার ছেলে দুইটা এখন কোথায় আছে, কি করে? আমার মায়ের কাছে থাকে, বড় ছেলেটা বিঅনার্সে সেকেন্ড ইয়ারে পড়ে, আর আমার ছোট ছেলেটা এবার এসএসসির প্রস্তুতি চলতেছে। কার জামাই? তার সাথে আমাদের কারো কোনো সম্পর্ক কোনো সম্পর্ক নেই। নেই, ও ও- কোথায় আছে, কিভাবে আছে জানেন? দেশে আছে, আমার শ্বশুরবাড়িতে আছে। আপনার ছেলেটার কোনো অভিমান নাই বাপের প্রতি? আছে, আমার ছোট ছেলে তো জানেই না ওর বাবার ফোন নাম্বার কোনটা, আর বড় ছেলেটা মাঝে মধ্যে ফোন দেয় জিজ্ঞাসা করে। মাঝে মধ্যে ফোন দিলে ছেলেদের আরও বলে তোর মায়েরে বলে আমারে টাকা দিতে, আমি ব্যবসা করুম। আমার ছেলে বলে যে 15 বছর ধরে, এই 6 বছর 7 বছর ধরে তোমার সাথে আমাদের কোনো লেনাদেনা নাই, কোনো সম্পর্ক নাই, তুমি ভাবো কেমনে যে আমার মায় তোমারে টাকা দিব? আর আমার মা টাকা কই? দুর্ভাগ্যজনক। আমার মা যা কাম করে তে আমাকেও কিছু খরচ করে। এই গল্পটা আপনি কেন বললেন আজকে? আপনি যে রেডিওতে বললেন লাখ লাখ মানুষের সামনে, অনেক মানুষ এই গল্পটা শুনবে, কেন বললেন? বলার শুধু একটাই কারণ, আজকে আমার হাজব্যান্ড ভালো ছিল না, আজকে আমিও যদি মা হিসেবে ভালো না হইতাম। আপনি হিসাব করে দেখেন আমার বাচ্চা দুটার দুঃখের কোনো শেষ আছিল? আমি তো ছোট থেকেই বড় হয়েছি কষ্ট কইরা, আমার বাচ্চা দুটা যেন আমার মতো কষ্ট কইরা বড় না হয়। আমার স্বামী নেশা করত, জুয়া খেলতো, সব কিছু করত। তারে অনেক বুঝেছি কি হইতো যদি সে নেশাটা ছাইড়ে দিত, কি হইতো যদি সে একটু জুয়া না খেলতো। আজকে যদি সে জুয়া না খেলতো, সে নেশা না করতো, সে যদি একটা সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হইতো, তাহলে আমারে কি কোনোদিন কেউ রুবাই বিক্রি করে খাইতে পারতো? আজকে আমার বাচ্চারা 6 বছর আমি আমার বাচ্চাকে চেহারা দেখি নাই। আমি 6 বছর পরে ফিরে আসছি, বিদেশ থেকে দেশে আসছি। আমি এতটুকু রাইখা গেছি, আশা দেখি মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আপনার বাচ্চারা আপনাকে সম্মান করে? আলহামদুলিল্লাহ, যোগ হিসাবে আলহামদুলিল্লাহ। আমি মনে হয় আমি কিছু করতে না পারলে আমার মনে হয় আমি বাচ্চা দুইটা মানুষ করতে পারতাম, ব্যতিবিধি করেন নাই। কেননা আমি যদি এখন কেউ বিয়ে করতাম, আসছে এরকম প্রস্তাব আমার জীবনে আসছে, একটা আসে নাই, কয়েকটাই আসছে যে বউ মরে গেছে গা, নিজের বাড়ি ঘর আছে, কলকারখানা সব আছে। সে বলতো যে তুমি আমি যদি তোমারে বিয়ে করি কোনো সমস্যা নাই। আমি বিয়ে কেন করি নাই জানেন? যেমন আমার সৎবাপ আমার মায়েরে বলতো যে তোমার মায়েরে বিয়ে করছি, তোমাকেও করি নাই। এমন ঘটনা যেন আমার সন্তানের জীবনে না ঘটে। কেউ যেন আমার বাচ্চাদের উপর আঙ্গুল উঠায় না বলে যে তোমার মায়েরে বিয়ে করছি, তোমাকেও করি নাই। আর আমি যদি বিয়ে করতাম তাইলে সে তো তার মতো করে আমারে চালাইতো, তাহলে আমার বাচ্চা দুইটা কিভাবে মানুষ করতাম? আজকে বিয়ে করে নেই, বাচ্চা দুইটা আমি আমার মতো করে মানুষ করতে পারছি। কি অসাধারণ একটা গল্প। দেখেন, আমি সবসময় একটা কথা বলি যে আমাদের সমাজের চারপাশে আমাদের আসলে না ওই ঋষি মুনি মুক্ত খোঁজার জন্য অনেক দূরে যাওয়ার দরকার নাই। আপনার পাশের বাড়ির মানুষটাই এরকম একটা মানুষ হতে পারে যে আসলে ঋষি তুল্য, যাকে আসলে সেভাবে রেসপেক্ট করা যায়, যাকে আসলে সেই সম্মানের আসনে বসা যায়। একজন স্বামী যদি স্বামীর জায়গায় থাকতো তাহলে আমার জীবনে এত বড় ঘটনা কোনোদিনই ঘটতো না। একটা জিনিস বলি, কি নাম বললেন আপনার? নাদিয়া। নাদিয়া, একটা জিনিস বলি আমি আপনাকে, সেটা হলো যে আপনি যেটা বলছেন সেটা সঠিক। আপনার হাজব্যান্ড যদি এরকম ভালো হতো তাহলে হয়তো আপনার জীবনটা অন্যরকম হতো। কিন্তু আমি আপনাকে দেখতে চাই যে এত সমস্যা থাকার পরেও আপনি কতটা সৎ থেকেছেন আপনার বাচ্চাদের প্রতি, নিজের প্রতি। এটা কয়জন মানুষ পারে? আল্লাহ তো সবাইকে সব এই যোগ্যতাগুলো কিন্তু দেন না। শর্ট থাকার কারণ কি জানেন? আমি আমার বাচ্চাদের সবসময় বলি যে বাবা, আমি অনেক দুঃখ কষ্ট করছি, আমি কোনোদিন তোমাগর হারাম খাওয়াই নাই। তোমরাও আমি যখন বুড়ো হয়ে যাব তখন সংসারের হাল তোমাদের উপরে থাকব। তোমরা আমারে এতটুকু ডাল ভাত দিও, কিন্তু কোনোদিন হারাম দিও না। কারণ আমি জানি যে আমি মনে করি যে আমি হারাম পথের কোটিপতি হওয়ার চেয়ে আমি হালাল পথের গরিব থাকুম। নিজের কাছে বড় হওয়াটা খুব জরুরি। অনেক ভালো আছি। রাইট।
আপনি অনেক বড় হলেন, অনেক অনেক বড় হয়েছেন, কিন্তু নিজের কাছে আপনি পরাজিত একজন মানুষ। আরেকজন মানুষ নিজের কাছে বড় এই অর্থে যে সে কোনো অন্যায় করেনি, সে কোনো ভুল করেনি, সে যে বলল হারাম খায়নি, কিন্তু সে জীবনে কিছুই হতে পারেনি। তাকে মানুষ দেখলে আমাদের সামাজিকতার জায়গা থেকে অতটা রেসপেক্টও করে না, কিন্তু সে জানে সে কোনো অন্যায় করেনি। এই যে নিজের কাছে বড় হওয়াটা, এই বড়টাই সবচেয়ে বড়। প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেক ভাল লাগলো আজকের এই ছোট্ট সময়ের গল্পটাতে, এবং আমার মনে হয় অনেকেই আজকের এই গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনেছেন। আমি শেষ করতে চাই এ পর্যায়ে, এবং ধন্যবাদ জানাই নাদিয়াকে, যিনি এসেছেন আমাদের এখানে কষ্ট করে তার জীবনের অনেক বড় একটা গল্প খুব অল্প সময় নিয়ে তিনি আমাদেরকে বললেন। এবং এই গল্পটা অনেক অনেক মায়ের জন্য অনুকরণীয়, অনেক সন্তানের জন্য অনুকরণীয়। এবং ভালো থাকুক মায়েরা, আসলে মায়েরা ভালো থাকলেই সন্তানরা ভালো। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ নাদিয়ার গল্প শুনছিলাম। তো প্রিয় শ্রোতা, আপনি আপনার গল্প বলতে পারেন আমাদের অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে কল করুন স্ক্রিনে থাকা নম্বরে। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি নাইম। দেখা হবে অন্য কোনো আমার গল্পে। খুদা হাফেজ।